ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কাব্যের পিচ্চি বউ গল্পের পার্ট 5 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। সেদিন কক্সবাজারের মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মেয়ের নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মেয়েটাকে আমাদের পথ থেকে সরিয়ে দিব। আমি তোমাকে না বলে প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি, সাথী বলল। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? না সাথী, এটা করা ঠিক হবে না। আমি বললাম, বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নিবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে ছড়িয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? আমি বললাম, জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সাথী বলল। কথাটা বলেই আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল, প্লিজ কিল মি। আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে, যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না, আমি জানি পারবে না তোমার সেই স্ত্রী মীরাকে হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমি হিনা, আমি এই জীবন দিয়ে কি করব বলো? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে রক্ত পড়তে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড়কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসার আসতে দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? মীরা বলে উঠল, হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, তার কারণ তুই। আমি বললাম। কথাটা বলার পর পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি পিচ্চি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠলো আমার। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মীরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়। তাহলে আজ ইচ্ছা করে এমন করেছে। তবে পিচ্চিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেড়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরশ এঁকে দেই। কিন্তু এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি, পিচিটা কি সর্বনাশ করেছে? তবে আজ কেন পিচিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো মীরার সৃষ্টিই হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া আর কোনো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠলো না। তাই জোরে ধাক্কা দিতে চোখ কসলিয়ে কসলিয়ে উঠলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না খুব ভয় করছিল। আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করেছিলেন এমনি অনেক ভালো মানুষ আমি মনে করেছিলাম, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেভিল। না না, ডেভিল না শুধু,
লেভেলের বস, আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ অশুভ মেয়ে, আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরও কত জায়গায় করেছি, বলতে হবে না। আমি বললাম, আপনি ঘুমাননি তাহলে, সব জেগে থেকে ইচ্ছা করেই করেছেন? মীরা বলল, এই পিচ্চি চুপ করবে, মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরে ঘুমাতে পারো না, দিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরে ঘুমাতে পারি না, নিজেটা লুঙ্গিটাও পরতে পারেন না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচিটার কথা শুনে নিচের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম, চাদরটা গায়ে চড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরমে উঠে গেছে, রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস, তোকে জন্ম দিয়েই তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিব, তারপরও কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে আমি খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো, মা ডাকতেও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আদরের সুরে কিছু চাইতে, কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারবো বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি, আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি, তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন পারিশ্রমিক হিসাবে, সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন, তবু তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শ পাবো। আর বিছানায় আসি কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল, আর চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ধারার মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচিরার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে, এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেলে সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্তি করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও, আমি বললাম। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমার আমার জীবনের সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট জড়ো আকর্ষণ করছে মিশে যাওয়ার জন্য। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জড়োকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দেই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখতে গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওর ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর এই পার্টটা আনতে অনেক দেরি করে ফেলেছি, যেহেতু ইন্টারনেটের সমস্যা ছিল সেই জন্য, তাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।